Okay, we are starting our class. In the previous class, exceptional sentences, we have read up to 13. From in this class, we will start from rule 14. Someone has annotated on the board. Okay, I have removed that. Okay, very important rule. The first 14 rule, the first rule of today's class is very important. Sometimes we see some phrase, a word or a phrase in the reported speech. So how we'll change that? We'll learn that first, the very first rule. Direct speech একটি word বা phrase থাকলে sometimes we see a word, just a word or a phrase. Look at the example. How are you? I said to her, fine, she replied. Fine, she replied. এভাবে fine, good. এভাবে অনেক সময় এরকম শুধু fine এরকম একটা ওয়ার্ড দিয়ে একটা বাক্য আসতে পারে বা একটা ফ্রেজ দিয়ে একটা ফ্রেজ দিয়ে একটা সেন্টেন্স চলে একটা ফ্রেজ দিয়ে একটা ডাইরেক্ট স্পিচ আসতে পারে। সো সেটা আমরা কিভাবে চেঞ্জ করব? তুমি কিন্তু ওই ফ্রেজ রাখলে হবে না, তোমাকে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য মুড অফ দ্য সেন্টেন্স, অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস সেন্টেন্স। এরকম তোমরা অনেক ফেস করবে যখন প্রেজেন্টেশন তোমরা প্র্যাকটিস করবে, এরকম অনেক ফেস করবে। প্রায় নাশনে থাকে এরকম একটা ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ দিয়ে একটা বাক্য। সো এরকম যদি একটা ফ্রেজ থাকে তাহলে আমরা কি করব? ডিরেক্ট স্পিচ একটি ওয়ার্ড বা ফ্রেজ থাকলে রিপোর্ট স্পিচের একটি বাক্যে রূপান্তরিত হবে। তখন সেটা কি হয়ে যাবে? একটা বাক্যে রিপোর্টের স্পিচে গিয়ে সেটা একটা ডিরেক্ট স্পিচটা একটা বাক্যে রূপান্তর হয়ে যাবে। তুমি কিন্তু শুধু এখানে ফাইন লেখা আছে, ফাইন লিখলে হবে না, তোমাকে ফাইনটাকে আগের ভার্বের সাথে লিংক করে একটা বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে এখানে কি হবে অ্যানসারটা? হাউ আর ইউ? আই সেড টু হার, ফাইন শি রিপ্লাইড। তুমি কি ফাইন লিখে দিবা শুধু? নো, তোমাকে কি লিখতে হবে? আই আস্কড হার হাউ শি ওয়াজ, শি রিপ্লাইড দ্যাট শি ওয়াজ ফাইন। দেখো, she replied that she was fine. Actually বাক্যটা কি ছিল? ফাইন মানে কি? I am fine। মূলত কি ছিল? ফাইন মানে কি? I am fine। এখানে I am টাকে উজ্জ্ব রাখা হয়েছে। ঠিক এরকম প্রেজেন্টেশনে এরকম অনেক ফ্রেজ আছে, ওয়ার্ড আছে যেগুলো এরকম I am, you are, I want, he want এরকম দিয়ে অনেক ফ্রেজ উজ্জ্ব থাকবে, শুধু মূল বাক্য, শুধু মূল ওয়ার্ডটা থাকবে। কিন্তু আমরা যখন ইন্টারেক্ট করব, আমরা বাক্যের সাথে লিংক রেখে সেটাকে একটা বাক্যে রূপান্তর করে দেব। এটা সহজ, তোমরা ইজিলি পারবা। এরপর আসো ইয়েস নো। ইয়েস নো আমরা অনেক ফেস করি, এটা প্রাইস প্রেজেন্টেশনে ইয়েস নো থাকে। তবে ইয়েস নোর অনেকগুলো রুলস আছে, আমি সবগুলো রুলস এখানে দেওয়ার চেষ্টা করেছি, আমরা সবাই খেয়াল করব। এটাকে আমরা অ্যান্সার অনেকভাবে লিখতে পারি। প্রথম যেটা কনভেনশনাল এবং এই রুলটা বেশিরভাগে ফলো করা হয়, যদি দো নট সো স্মার্ট রুল। শুধু ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে। শুধু ইয়েস থাকলে কি হবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে তাহলে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি নো থাকে তাহলে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এটা হচ্ছে একদম কমন রুল। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এটা হচ্ছে মানে সবচেয়ে সহজ এবং একটা কমন রুল। এটা মুখস্থ করে ফেলবা। যদি বেশি যেগুলো একটু বেশি স্মার্ট রুল, ওগুলো যদি না দরকার নেই, এটাকে শেখা ভালো। আর 8 লেভেলে এত কঠিন যাওয়ার দরকার নাই। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখে দিবা, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখে দিবা। যেমন আর ইউ সিক? আই সেড টু হিম, নো হি রিপ্লাইড। তাহলে এখানে নো এর পরিবর্তে কি হবে? হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আই আস্কড হিম ইফ হি ওয়াজ সিক, নেগেটিভ। হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। শেষ। তবে এটাকে আরেকভাবে করা যাবে। শুধু ইয়েস বা নো থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ না লিখে পূর্ববর্তী সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব দ্বারা পরিবর্তন করা যাবে। যেমন দেখো, আর ইউ সিক? আই সেড টু হিম, নো হি রিপ্লাইড। এভাবে লেখা যাবে, এই নোট অনুযায়ী লেখা যাবে। সেটা কি? আই আস্কড হিম ইফ হি ওয়াজ সিক, হি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ নট। হি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ নট। এটা অ্যাকর্ডিং টু থমসন মার্টিনেট, এটা এখন অনেকে ফলো করছে। এটা একটি স্মার্টার রুল এবং অনেক গ্রামাটিরিয়ান শুধু রিপ্লাই ইন দ্য নেগেটিভ লিখতে ওনারা না করেন না, বাট বলেন যে এটা নট সো স্মার্ট রুল, শুনতে একটু কেমন দেখায় এটা। বাট ইউ ক্যান রাইট ডাউন, নো প্রবলেম। নবদূত বা অ্যাডভান্স এরকম বেশিরভাগ সলিউশনে এখন এরকমই দেখা যায়, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অ্যাফার্মেটিভ দেখা যায়। তবে এখন কিছু কিছু বইতে ওরা লিখছেন যে এটা না লেখাই ভালো। আস্তে আস্তে শুরু হয়েছে, আসলে পরিবর্তনটা আসে গ্র্যাজুয়ালি, নট কুইকলি। সো এইভাবে আমরা নোটটা দেখো, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা নেগেটিভ না লিখে আমরা পূর্ববর্তী সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব দ্বারা পরিবর্তন করতে পারি। যেমন এখানে আই আস্কড হিম ইফ হি ওয়াজ সিক, হি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ নট। মানে আমরা ওয়াজটা কোথায় পেয়েছি? এই যে এখানে হি ওয়াজ, এই ওয়াজটা এখানে চলে আসলো। আর যেহেতু নো আছে এর জন্য নট বসেছে। আর ইয়েস থাকলে আর নট বসবে না। আর হিটা হচ্ছে আগের হি। সহজ, কিন্তু কঠিন কিছু নয়। এরপরে আসো, ইয়েস বা নো এর পর আরো বক্তব্য থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এন্ড সেড দ্যাট লিখবা। এখানে দেখো 15 নম্বর রুলের প্রথমে দেখো শুধু নো ছিল, নো এর পরে কিন্তু আর কোনো বাক্য ছিল না,
কিন্তু যদি নো বা ইয়েস এর পর যদি আরেকটু বাক্য থাকে, আরেকটু অংশ থাকে, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবা বা নেগেটিভ লিখবা, কিন্তু লেখার পরে অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট। নেগেটিভ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট এভাবে লিখবা না, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট এভাবে লিখবা না, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন, তারপর অ্যান্ড লিখে তারপর বাকি অংশ লিখবা, অ্যান্ড সেড দ্যাট। এটা সুন্দর। যেমন এক্সাম্পল দেখো, আই সেড টু হিম, হ্যাভ ইউ ডান দ্য এসডব্লিউ? তুমি কি এসডব্লিউ করেছো? ইয়েস আই উইল শো ইউ নাও। দেখো ইয়েস আই উইল শো ইউ নাও, ইয়েস এর পরে কিন্তু এখানে আরেকটা বাক্য আছে, এখানে ইয়েস বলে সে থেমে যায় না, ইয়েস বলে সে বাক্যটা শেষ করে দেয়নি, ইয়েস এর পর সে কি বলেছে? আই উইল শো ইউ নাও, আমি এখন আপনাকে দেখাবো, হি রিপ্লাইড। তাহলে এখানে আই আস্কড হিম ইফ হি হ্যাড ডান দ্য এসডব্লিউ, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি উড শো মি দেন। অনেকে অ্যাফার্মেটিভ দ্যাট দিয়ে শুরু করে দেন, নো এভাবে করবা না, যদি হয়ে যায়, কিন্তু এটা মেন রুলটা হচ্ছে অ্যাফার্মেটিভ লিখতে হবে, যদি লেখো তারপর এন্ড সেড দ্যাট হি উড শো মি দেন। তাহলে যদি ইয়েস বা নোর পরে আরেকটু বাক্য থাকে, তার মানে আমরা ওই বাক্যকে এন্ড সেড দ্যাট দিয়ে অ্যাড করে দেব। আসলে এবারে এটাকেও আমরা আরেকটু স্মার্টলি করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ না লিখে এভাবে করা যায়। দেখো ইয়েস বা নো এর পর আরো বক্তব্য থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ প্লাস সেড দ্যাট না লিখে পূর্ববর্তী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট বা বিকজ, যদি নেগেটিভ হয় নট প্লাস বিকজ, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে প্লাস এন্ড অথবা অ্যাডেড দ্যাট প্লাস পূর্ববর্তী সেন্টেন্স লিখে পরিবর্তন করা যাবে। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, রুলস হয়তো একটু বড়। I said to him, have you done the SW? তুমি কি SW করেছো? Yes, I'll show you now. দেখো এটাকে আরেকভাবে লেখা যায়। I asked him if he had done the SW. He replied that he had done. এখানে কিন্তু অ্যাফার্মেটিভ লেখে নাই, কি লেখা হয়েছে এখানে? He replied that he had done, মানে আমরা আগের বাক্যটাকে নিয়ে আসছে, he had done, দেখো এটা চলে আসলো এখানে। And added that he would show me then. তাহলে আমরা এইভাবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ না লিখে আমরা আগের কথাটা কি করতে পারি? রিপিট করেও লিখে দিতে পারি। অ্যাজ ইউ উইশ, তুমি আগেরটা ফলো করতে পারো, এটা ফলো করতে পারো, তোমার জন্য যেটা সহজ হবে তুমি সেটাই ফলো করবে। এবার আসো সি নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট রুল। মাঝে মধ্যে এরকম আমরা দেখি পেজ নারেশনের ক্ষেত্রে, ইয়েস অথবা নো বা অলরাইট বা ওকে দ্বারা যখন ইয়েস বা নো থাকে, অনেক সময় কিন্তু ইয়েস থাকলে রিফার ইন দ্য অ্যাফার্মেটিভ লেখা যায় না, অনেক সময় নো থাকলে রিফার ইন দ্য নেগেটিভ একদম লেখা যাবেই না, লিখলে তোমার এটা সেন্টেন্স মিনিং চেঞ্জ হয়ে যাবে, মানে একটা হাস্যকর মিনিং হয়ে যাবে সেটা। এরকম ক্ষেত্রে যদি ইয়েস এর পরিবর্তে রিফার ইন দ্য অ্যাফার্মেটিভ, নো এর পরিবর্তে রিফার ইন দ্য নেগেটিভ লেখা না যায়, সেক্ষেত্রে বাক্যের মুড অনুযায়ী সেখানে ইয়েস বা নো দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা দেখতে হবে। সেই ক্ষেত্রে যদি ইয়েস নো অলরাইট বা ওকে দ্বারা বিরোধিতা বা অস্বীকার বোঝায়, যে তুমি ইয়েস বা নো দ্বারা কারো বিরোধিতা করছো, কারো কোনো কিছু অস্বীকার করছো, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ডিসঅ্যাগ্রিড বা ডিক্লাইন্ড অথবা ডিনাইড ব্যবহার করব। আর যদি তুমি ইয়েস বা নো দ্বারা সম্মতি প্রকাশ করো তাহলে আমরা অ্যাগ্রিড লিখবো। আর যদি জোর বা পিড়াপিড়ি তোমাকে ইয়েস বা নো দ্বারা ফোর্স করা হচ্ছে, এটা দেখবো আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, সেই ক্ষেত্রে ইনসিস্টেড বা প্রমিসড বসবে। এক্সাম্পল দেখো, মাই ফাদার সেড টু মি ইয়েস ইউ মাস্ট রাইট ইট, হ্যাঁ তোমাকে এটা লিখতেই হবে। এখানে ইয়েস দ্বারা কি রিফার ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলে হবে? মাই ফাদার, হ্যাঁ দেখো তুমি বাক্যটার দিকে তাকাও, মাই ফাদার সেড টু মি, আমার বাবা বললো ইয়েস তোমাকে কাজটা করতে হবে, তুমি বলছো তুমি করবা না, কিন্তু বাবা কি বলছে? ইয়েস করতে হবে। এখানে ইয়েস দ্বারা তোমাকে কি করা হচ্ছে? তোমাকে ফোর্স করা হচ্ছে, তোমাকে জোর দেওয়া হচ্ছে না। বাবা বলছে তোমাকে কাজটা, তোমাকে এখন প্যারাগ্রাফটা লিখতে হবে, তুমি না লিখে তুমি এটাকে, তুমি বলছো তুই না লিখলে তোমার শেখা হয়ে যাবে, কিন্তু বাবা বলছে না, তুমি এটা লিখলে তোমার লেখাটা কি হবে? তোমার শেখাটা ভালো হবে। ধরো এরকম একটা সিচুয়েশন তৈরি হলে তখন ইয়েস দ্বারা কিন্তু রিফার ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলে হবে না, এখানে ইয়েস দ্বারা তোমাকে ফোর্স করা হচ্ছে, তোমাকে ইনসিস্ট করা হচ্ছে, এই জন্য এখানে সেডের পরিবর্তে কি হবে? ইনসিস্ট হবে। আবার অনেক সময় ইয়েস দ্বারা প্রমিস অথবা প্রমিস, হ্যাঁ আবার ইয়েস দ্বারা অনেক সময় ইয়েস আই উইল হেল্প ইউ, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব, এখানে ইয়েস দ্বারা তুমি তার সাথে প্রমিস করছো। অনেক সময় কিন্তু এরকম হয় ইয়েস দ্বারা, ইয়েস টিচার, ইয়েস স্যার আই উইল ডু দিস, হ্যাঁ আমি এটা করবো, এখানে ইয়েস দ্বারা মানে আমি প্রমিস করছি যে আমি কাজটা করব। এখানে কি হবে? এখানে হবে মাই ফাদার ইনসিস্টেড দ্যাট আই মাস্ট রাইট ইট। আর যেহেতু এখানে মাস্ট দ্বারা আমাকে এটা কি করা হচ্ছে? অর্ডার দেওয়া হচ্ছে, এই জন্য মাস্ট চেঞ্জ হবে না। যখন মাস্ট দ্বারা অর্ডার করা হয়, নিষেধ করা হয়, সেক্ষেত্রে মাস্ট মাস্টে থাকে। তাহলে মাই ফাদার ইনসিস্টেড দ্যাট আই মাস্ট রাইট ইট, তুমি যদি এখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লেখো তাহলে এটা ভুল হয়ে যাবে। এরপর আরেকটা বাক্য দেখো, নো ইউ আর নট, ইউ আর সেন্ট টু রিড এন্ড রাইট, ফাদার সেড টু হিজ সান। এটা আমি একটা প্রেজেন্ট নারেশন থেকে সেন্টেন্সটা নিয়েছি, যে বাবা কি বললেন? না, তোমাকে লিখতে এবং পড়তে পাঠানো হয়। এখানে নো দ্বারা রিফার ইন দ্য নেগেটিভ না হয়ে হবে ডিসঅ্যাগ্রিড হবে। ফাদার ডিসঅ্যাগ্রিড উইথ হিজ সান এন্ড সেড দ্যাট হি ওয়াজ সেন্ট
টু রিড এন্ড রাইট। এরকম যখন নো দ্বারা ডিসএগ্রি মানে ভিন্ন মত প্রকাশ পাবে তখন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ না হয়ে ডিসএগ্রিড হবে। তোমরা যখন প্রেজেন্টেশন করবে তখন এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের শেখাটা ভালো হয়ে যাবে, নো প্রবলেম। এখন জাস্ট পড়ে নাও। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট রুল, ভোকেটিভ কেস আমরা অনেক ফেস করি। এখানে আমি ভোকেটিভ কেসের ডেফিনিশন সহকারে দিয়েছি যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। ভোকেটিভ কেস কাকে বলে? কাউকে কোন নামে সম্বোধন করাকে ভোকেটিভ কেস বলে। খেয়াল করো, ভোকেটিভ কেস কাকে বলে? কাউকে কোনো নামে সম্বোধন করাকে ভোকেটিভ কেস বলে। যার যে নাম সে নাম বাদ দিয়ে কাউকে ফ্রেন্ড, ডার্লিং, ডিয়ার, বিলাভেড, থল, সিস্টার, ব্রাদার, এরকম অনেক আছে আরো। হ্যাঁ, এরকম নামে যদি ডাকা হয় তখন নামে ডাকলে বাক্যের শুরুতে কি বসবে? অ্যাড্রেসিং অ্যাজ বসবে। কেউ কিছু বলেছো? হ্যাঁ, অ্যাড্রেসিং অ্যাজ। হ্যাঁ, কাউকে কোনো নামে এভাবে ডাকলে সেটা অনেক কিছু আমি কয়েকটা দিয়েছি এখানে। ফ্রেন্ড হতে পারে, ডার্লিং হতে পারে, ডিয়ার হতে পারে, বিলাভেড হতে পারে, পল, পল মানে দোস্ত আর কি, বন্ধু, সিস্টার, ব্রাদার, অনেক কিছু হতে পারে। এরকম যদি কাউকে আমরা কোনো নামে ডাকি তাহলে আমরা বাক্যের শুরুতে কি লিখবো? অ্যাড্রেসিং অ্যাজ। তবে অ্যাড্রেসিং এর পরে অবজেক্টটা লিখবো, মানে যাকে আমি অ্যাড্রেস করছি তার পরিবর্তে অবজেক্টটা, তার নাম থাকলে নাম বা তার পরিবর্তে অবজেক্ট, প্রোনাউন থাকলে সেই প্রোনাউনের অবজেক্ট ফর্মটা আমরা লিখবো। এরপরে অ্যাজ লিখবো, তারপর যে নামে ডাকবো সেই নামটা লিখবো, এরপরে বাকি অংশ। এরপরে বাকি সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভে থাকে আমরা অ্যাসার্টিভ অনুযায়ী পরিবর্তন করব, ইন্টারোগেটিভে থাকলে ইন্টারোগেটিভ অনুযায়ী পরিবর্তন করব, যে সেন্টেন্সে থাকবে আমরা সেই সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করব। শুধুমাত্র আমরা ভোকেটিভ কেসের ক্ষেত্রে প্রথমে আমরা অ্যাড্রেসিং অ্যাজ বসাবো, অ্যাড্রেসিং এর পরে অবজেক্ট, তারপরে অ্যাজ বসাবো। যেমন দেখো, আই সেড টু হিম ফ্রেন্ড আই নিড ইউর হেল্প। দেখো আমি তাকে কি হিসেবে সম্বোধন করেছি? ফ্রেন্ড হিসাবে। তাকে কি হিসেবে সম্বোধন করেছি? বন্ধু হিসাবে। যে বন্ধু আমার তোমার সাহায্যের প্রয়োজন, তোমার সাহায্যের প্রয়োজন। তাহলে কি হবে? প্রথমে অ্যাড্রেসিং হিম, অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড। কাকে আমি অ্যাড্রেস করেছি? অ্যাড্রেসিং হিম, হিমটা লিখতে হবে, লিখলে অর্থটা ক্লিয়ার হবে। অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড, তাকে বন্ধু হিসাবে সম্বোধন করে আই টোল্ড হিম, বললাম, দ্যাট আই নিডেড হিজ হেল্প, আই নিডেড হিজ হেল্প। এখানে আই নিড ইউর হেল্প এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে পরিবর্তন হয়েছে। তাহলে এরকম যদি ফ্রেন্ড বা যেটা থাকুক না কেন, এরকম অন্য কোনো নাম দিয়ে যদি কাউকে সম্বোধন করা হয় আমরা প্রথমে অ্যাড্রেসিং লিখবো, তারপর অবজেক্ট, তারপর অ্যাজ, এরপরে ওই ভোকেটিভ কেসটা লিখে দেব। এবার আসো এক্সেপশনস। কিন্তু যার যে নাম সেই নামে ডাকলে বা প্রকৃত সম্পর্ক বোঝালে, যেমন তুমি ফাদারকে যদি ফাদার বলো তাহলে কি অ্যাড্রেসিং অ্যাজ বসবে? বসবে না। মাদারকে মাদার বললে বসবে না। ইভেন তুমি তোমার ফ্রেন্ডকে যদি অবজেক্ট না থাকে ফ্রেন্ডকে ফ্রেন্ড বলো সেই ক্ষেত্রে কিন্তু বসবে না। প্রকৃত সম্পর্ক যদি বোঝায়, ব্রাদারকে ব্রাদার বললে, সিস্টারকে সিস্টার বললে অ্যাড্রেসিং অ্যাজ বসবে না। প্রকৃত সম্পর্ক বোঝালে সেই ক্ষেত্রে আর অ্যাড্রেসিং অ্যাজ এর প্রয়োজন হবে না। তখন কি হবে? ওই নামটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে বসে যাবে। যেমন দ্য টিচার সেড আবরার কাম টু দ্য বোর্ড। এখন শিক্ষক আবরারকে বললো বোর্ডে আসো। আবরারকে আবরার বলে সম্বোধন করেছে, এখানে কি অ্যাড্রেসিং অ্যাজ বসবে? না। এখানে অ্যাড্রেসিং অ্যাজ লিখলে বাক্যটা কি হয়ে যাবে? হাস্যকর হয়ে যাবে। যে আমি নাইমকে বললাম, নাইম, নাইম এই প্রশ্নটির উত্তর দাও, নাইম কি বলতে হবে অ্যাড্রেসিং অ্যাজ নাইম? নো, লাগবে না। ঠিক আছে, স্টুডেন্ট যদি আমি বলি লাগবে না, কারণ তুমি তো আমার স্টুডেন্ট, আমি তোমার টিচার, তোমাদের সাথে আমাদের সম্পর্ক, প্রকৃত সম্পর্ক টিচার এবং স্টুডেন্ট। সো এই ক্ষেত্রে অ্যাড্রেসিং এর প্রয়োজন নাই, মানে প্রকৃত সম্পর্ক বোঝালে তখন আর প্রয়োজন নেই। তবে তখন ওই অবজেক্টটা কি, ওই রিপোর্ট ভোকেটিভ কেসটা কি হয়ে যাবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে বসে যাবে। তাহলে অ্যানসারটা কি হবে? দ্য টিচার টোল্ড আবরার টু গো টু দ্য বোর্ড। কাম থাকলে গো হয়ে যায়। দেখো এখানে আবরার অবজেক্ট হিসেবে বসে গিয়েছে। তাহলে আমরা খেয়াল রাখবো, কিন্তু এখানে সেখানে আমরা অ্যাড্রেসিং অ্যাজ বসাবো না। ঠিক আছে, খেয়াল করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট রুল। একটা ক্লাসে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তুমি বাসা আরেকবার পড়ে নিবা, দেখবো ফুল ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। এবার আসো অ্যানাদার ইম্পর্টেন্ট রুল। অনেক সময় ডিরেক্ট স্পিচের শুরুতে বাই আল্লাহ, বাই থাকে। বাই হচ্ছে একটা প্রিপোজিশন, বাই দ্বারা শপথ করা অর্থে বাই ব্যবহার করা হয়, শপথ করা অর্থে। বাইয়ের পরে বসে সেটা শপথ করা অর্থে ব্যবহার করা হয়। যেমন বাই আল্লাহ মানে কি? আল্লাহর শপথ। বাই গড, গডের শপথ। বাই লাভ, ভালোবাসার শপথ। বাই ইউর লাইফ, তোমার জীবনের শপথ। বাই মাই লাইফ, আমার জীবনের শপথ। এভাবে বাইটা এখানে শপথ অর্থ যদি প্রকাশ করে তাহলে আমরা কি করব? ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই সুয়ারিং বসাবো। সুয়ারিং কি বসাবো? সুয়ারিং। সুয়ারিং মানে শপথ করা। সুয়ারিং মানে কি? শপথ করা, তবে এখানে আইএনজি হবে। সুয়ারিং বাই আল্লাহ, মানে যেটা থাকবে কোশ্চেনে সেটা লিখবা। আল্লাহ থাকলে আল্লাহ, গড থাকলে গড, লাভ থাকলে লাভ, যেটাই থাকে সেটাই বসে যাবে। বাট যেটা থাকে বসবে ওই বাইয়ের পরিবর্তে সুয়ারিং বাই। বাইটা থাকবে কিন্তু আগে কি বসবে? সুয়ারিং বসবে।
আর বাকি যে সেন্টেন্সটা থাকবে সেটা যে সেন্টেন্সে থাকবে না কেন আমরা থাকে কেন যে সেন্টেন্স থাকবে আমরা সেই সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করব। যেমন দেখো আই সেড টু হিম বাই আল্লাহ আই উইল হেল্প ইউ, কি হবে অ্যানসারটা বলো তো দেখি। I said to him, swearing by Allah. সুয়ারিং বাই আল্লাহটা প্রথমেই বসবে, সুয়ারিং বাই আল্লাহটা কোথায় বসবে, প্রথমেই বসবে। হ্যাঁ একদম কি লেখা আছে এখানে, থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনের শুরুতেই সুয়ারিং বাই আল্লাহ, Swearing by Allah, I told him that I would help him. হ্যাঁ I told him that I would help him. Help you. Swearing by Allah, I told him that I would help him. আল্লাহর নামে শপথ করে বললাম যে আমি তাকে সাহায্য করব। এখানে I will help you assertive sentence সেই হিসেবে পরিবর্তন হয়েছে। তাহলে এরকম যদি বাই থাকে, বাইয়ের পরে আল্লাহ, গড বা লাভ যাই থাকুক না কেন, আমরা প্রথমে কি বসাবো, সুয়ারিং বসাবো, Swearing. তারপরে বাকি অংশটা আমরা যেভাবে আছে সেভাবে পরিবর্তন করব। এরপরে আসো রুল নাম্বার 18, কিছু কিছু কনভারসেশনাল এক্সপ্রেশন রয়েছে, যেমন ওয়েল, অ্যাজ ইউ নো, টু টেল ফ্রাঙ্কলি, এগুলো উঠে যাবে একদম। আর অ্যাভয়েডেড ইন ইনডাইরেক্ট স্পিচ, এগুলো একদম উঠে যাবে। যেমন দেখো হি সেড টু মি ওয়েল ইউ আর রাইট, এই ওয়েলটা কি হবে, আমরা উঠিয়ে দিব, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট। তাহলে ওয়েল অ্যাজ ইউ নো, টু টেল ফ্রাঙ্কলি, আরো কিছু এরকম রুলস আছে আমরা পরে পেজে পড়বো। তবে ওয়েলের ক্ষেত্রে কিছু কিছু গ্রামাটিকের মতে কখনো কখনো এটা ডায়ালগের উপর ভিত্তি করবে, এক্সপ্রেসিং এগ্রিমেন্টও ব্যবহার করা যায়, ডায়ালগের উপর ভিত্তি করবে। যখন তুমি ওয়েল দ্বারা সম্মতি প্রকাশ করবে সেক্ষেত্রে এক্সপ্রেসিং এগ্রিমেন্ট ওয়েলের পরিবর্তে বসতে পারে। তবে তুমি বাদ দিয়ে দিতে পারো যদি তোমার অর্থ, বেশিরভাগ ক্ষেত্রে ওয়েল বাদ হয়ে যায়, ওয়েল অ্যাজ ইউ নো, টু টেল ফ্রাঙ্কলি, এগুলো ইনডাইরেক্ট স্পিচ আর বসেই না। narration of tag question, narration of tag question, আচ্ছা চেয়েছিলাম মনে হয় রুলস শেষ করতে মনে হয় পারবো না। ওকে, উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু কমপ্লিট দ্য রুলস। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় আসে, ক্লাস 8 এ গত বছর আমরা দেখেছিলাম এগুলো আসে। narration of tag আগের পেজটা একবার দেখাবেন, আগের পেজটা, হ্যাঁ শিওরলি শিওরলি। yes sir. ওকে, স্ক্রিনশট নেওয়া হয়েছে? yes sir. ওকে, narration of tag question, tag মানে কি, যুক্ত করা, ট্যাগ মানে কি, যুক্ত করা। লাগে তোমরা মেসেঞ্জারে ইয়া ফেসবুকে যখন ছবি আপলোড করো ট্যাগ করো না, ট্যাগ করে দাও না বন্ধুদেরকে। ট্যাগ মানে কি, কাউকে অ্যাটাচ জয়েন করে তাকে যুক্ত করে দেওয়া। তো ট্যাগ কোশ্চেন মানে কি, একটা সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন যুক্ত করে দেওয়া। তো এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নয়, অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে। তো এটা অ্যাসার্টিভ রুলটা আমরা পড়ছি এখানে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন যুক্ত করে দেওয়াটাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। তো এরকম এটা অ্যাসার্টিভ আর ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। আমরা আগে নেগেটিভ স্ট্রাকচারটা দেখব। আগে এর আগে একটা সেন্টেন্স দেখো, I said to him you are a good boy, তুমি একটি ভালো ছেলে, aren't you? এই aren't you টাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। দেখো এখানে you are a good boy, এটা কিন্তু অ্যাসার্টিভ, এটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ। আর এই aren't you এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তবে ট্যাগ কোশ্চেনের শেষে কিন্তু কোশ্চেন মার্ক বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার সত্ত্বেও কিন্তু ট্যাগ কোশ্চেন যুক্ত করার কারণে শেষে কি বসবে, কোশ্চেন মার্ক বসবে। তো এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে অক্সিলারি ভার্ব এবং নট দিয়ে যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হয়। আবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হয়, অ্যাফার্মেটিভ হয়। তো যদি এরকম ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়, দেখো এখানে নট মানে নেগেটিভে আছে, তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো স্ট্রাকচারটা দেখো। ট্যাগ কোশ্চেনের পূর্বে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভের নিয়মে পরিবর্তন করতে হবে। তার মানে দেখো এখানে ইউ আর এ গুড বয়, যদি এটা অ্যাসার্টিভে আছে কিন্তু এটাকে আমরা ইন্টারোগেটিভের নিয়মে এখন পরিবর্তন করব। অর্থাৎ সেডের পরিবর্তে আস্কড বসবে, তারপরে হিম বসবে, আর ইউ আর এ গুড বয় এটা মূলত ইয়েস নো কোশ্চেন ধরে নিব আমরা, যেটা এখন ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, ইফ বসবে। মানে যেভাবে এটা যেভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন হয় ঠিক এভাবে আমরা এটাকে পরিবর্তন করব। তারপরে আমরা এই কমার জায়গায় এসে আমরা এন্ড বসাবো। এরপর অ্যাজিউমড বসবে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিসি দাস, খুব চমৎকার একটা রুল। ট্যাগ কোশ্চেনকে অনেকভাবে চেঞ্জ করা যায়, তবে পিসি দাসের রুলটাই সবচেয়ে বেশি প্রচলিত বা বেশি ব্যবহার করা হয়। এরপর অ্যাজিউমড বসবে, এরপর দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ কি বসবে, সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ। এখানে ডিরেক্ট স্পিচ সাবজেক্টটা কি, ইউ, মানে ইউ এখানে হি এ রূপান্তরিত হয়ে বসবে। তারপরে অক্সিলারি ভার্ব অফ ট্যাগ কোশ্চেন, এখানে যে
অক্সিলারি ভার্ব আছে আর, এই আরটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে বসবে, তবে নট আর থাকবে না। তাহলে আই সেড টু হিম ইউ আর এ গুড বয় আরেন্ট ইউ, এটাকে যদি আমরা এখন ট্যাগ কোয়েশ্চেন করি অ্যানসারটা কি হবে? I asked him if he was a good boy. দেখো এখানে Asked him if he you was are a good boy, এটা এখন যদি অ্যাসার্টিভ কিন্তু ইন্টারোগেটিভের মতো ইন্টারোগেটিভ আমরা ধরে পরিবর্তন করেছি, কারণ লেখাই আছে এখানে ট্যাগ কোশ্চেনের পূর্বে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভের নিয়মে পরিবর্তন করতে হবে। ইন্টারোগেটিভ মানে কি সেটা পরিবর্তে asked, এরপরে him, এরপর if, ইউটা হবে he, তারপরে অ্যামিজে থাকলে was where, was হয়েছে, এরপরে গুড বয়, এরপরে and, দেখো and assumed that, assumed, এরপরে that, এরপর সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, ইউ ছিল, ইউটা এখন হি হয়ে বসবে, এরপর এখানে আছে আর, আরটা কি হয়ে যাবে? ওয়ার হবে, তবে এখানে হির কারণে ওয়াজ বসবে, হির সাথে ওয়াজ বসে, কিন্তু নট আর বসবে না, নট আর বসবে না। যখন ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে এখানে নট থাকবে, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করব সেখানে আর নট বসবে না। এটা একটা মুখস্থ, একটা एग्जांपल তুমি মুখস্থ করে ফেলো, যতগুলো তোমার কাছে আসবে তুমি সবগুলো করতে পারবে, ভেরি ইজি রুল, জাস্ট কয়েকবার পড়লে এটা মাথা ঢুকে যায়। এবারে আসো, যদি ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয় কোনো পরিবর্তন হবে না, সব ঠিক আছে, শুধু শেষে গিয়ে একটা নট বসাতে হবে, একদম সেম স্ট্রাকচার। দেখো এটা এবং এটা তুমি পড়লে বুঝতে পারবে, একদম সেম স্ট্রাকচার। শুধু দেখো আই সেড টু হিম ইউ আর নট এ গুড বয়, দেখো এখানে ইউ আর এ গুড বয় আর ইউ আর নট এ গুড বয়, এখানে নট আছে, এখানে নট ছিল না, তবে এখানে নট থাকার কারণে এখানে আর নট বসবে না। আর ইউ, দেখছো আর ইউ, আর ইউ, তো যেহেতু এখন এখানে নট নাই, তার মানে আমরা যখন অ্যান্সার লিখবো সেখানে একটা নট বসাতে হবে, এই পার্থক্য। নেগেটিভ হলে শেষে নট বসবে না, আর অ্যাফার্মেটিভ হলে শেষে নট বসবে। ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হলে অ্যানসারে নট বসবে, এই পার্থক্য, আর সম্পূর্ণ স্ট্রাকচারটা একই রকম। তাহলে অ্যানসারটা কি হবে? I asked him if he was a good boy and assumed that he was not. একদম সেম, শুধু এখানে নট ছিল না, এখানে একটা নট বসেছে। তাহলে এভাবে আমরা যদি ট্যাগ কোশ্চেন থাকে, আমরা অ্যাসার্টিভটাকে আমরা ইন্টারোগেটিভ ধরে পরিবর্তন করব, তারপরে এন্ড বসাবো, এরপর অ্যাজিউমড বসাবো, তারপর দ্যাট বসাবো, এরপর সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ বসাবো, তারপর অক্সিলারি ভার্ব অফ ট্যাগ কোশ্চেন বসাবো, আর নট থাকলে উঠে যাবে, নট না থাকলে বসবে। এই ট্যাগ কোশ্চেন মানে কি? ট্যাগ কোশ্চেন মিন্স টু অ্যাড অর ট্যাগ এ কোশ্চেন এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। ইনভার্টেড কমার বাহিরে রিপোর্টিং ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অথবা ক্লজ থাকলে উক্ত ফ্রেজ বা ক্লজ ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই বসে যাবে, আর ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ ও অন্যান্য ফ্রেজের জায়গার পরিবর্তন হবে না। যেমন দেখো, ইউ আর ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য দারবিশেস, টার্নিং টু দ্য দারবিশেস, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন এটাকে এরকম প্রেজেন্ট পার্টিসিপল বা ফ্রেজও থাকতে পারে, ক্লজও থাকতে পারে, যখন থাকবে আমরা ইনডাইরেক্ট করার সময় এটাকে প্রথমে নিয়ে আসবো। অ্যানসারটা দেখো, টার্নিং টু দ্য দারবিশেস, দেখো এখানে আছে শেষে, এখানে কোথায় চলে আসলো? প্রথমে। এরকম এখানে ক্লজও থাকতে পারে, প্রথমে এরকম ক্লজও থাকতে পারে, ইয়া কনজাংশন দিয়ে আমরা প্রথমে নিয়ে আসবো। টার্নিং টু দ্য দারবিশেস দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড দেম ইফ দে ওয়্যার ব্রাদার্স। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফ্রেজ থাকে, যেমন সিচুয়েটেড, হোয়াই ডু ইউ বেগ আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস সিচুয়েটেড বিসাইড দ্য চার্চ, এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। যেমন দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস situated beside the church, যেভাবে আছে সেভাবে বসে গেল। asked them why they baked, এটা তোমরা ফেস করতে গিয়ে তোমরা এটা ফেস করবে, বাট ভেরি ইজি, দুই একবার গেলে প্র্যাকটিস করলে মাথায় ঢুকে যায়। এবার আসো 21, অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি থাকে? কোশ্চেন মার্ক থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব? নরমালি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে প্রথমে কি বসবে? being surprised. Assertive sentence এর শেষে question mark থাকলে indirect speech এর শুরুতে being surprised বসবে। কি বসবে? being surprised। এরপরে subject, এরপর asked, এরপর object, এরপর if, মানে এরপরে অংশটাকে তুমি ইন্টারোগেটিভ ধরে পরিবর্তন করে ফেলবা, ওটা ট্যাগ কোশ্চেনের মতো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে question mark থাকে, প্রথমে being surprised বসাবা, আর বাকি সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরে নিয়ে যেভাবে ইন্টারোগেটিভ পরিবর্তন করো সেভাবে পরিবর্তন করে ফেলবা। যেমন আই সেড টু হিম ইউ আর স্টিল ওয়েটিং ফর হার, তুমি এখনো তার জন্য অপেক্ষা করছো, বিস্মিত হয়ে বলছো তুমি এখনো তার জন্য বসে আছো, এরকম। দেখো এখানে ইউ আর স্টিল ওয়েটিং ফর হার, কাগজে কলম স্ট্রাকচারালি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু শেষে কি আছে? কোয়েশ্চেন মার্ক। এজন্য আমাদেরকে প্রথমে বিং সারপ্রাইজড বসাতে হবে, আর ইউ আর স্টিল ওয়েটিং ফর হার এটাকে এখন ইন্টারোগেটিভ ধরে নিয়ে যেভাবে ইন্টারোগেটিভ পরিবর্তন করো ঠিক সেভাবে পরিবর্তন করতে হবে। তাহলে অ্যানসারটা কি হবে বলো তো একজনে? Being surprised, I asked him if he was still waiting for her. Being surprised, I asked him
if he was still waiting for her. দেখো এখানে যদিও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু কোশ্চেন মার্ক থাকার কারণে আমরা প্রথমে বিং সারপ্রাইজ বসিয়েছি আর এটাকে আমরা ইন্টারোগেটিভ ধরেই পরিবর্তন করেছি। সেডের পরিবর্তে আস্কড, তারপর অবজেক্ট হিম, এরপর এটা ইয়েস না কোশ্চেন করে নিয়েছি ইফ বসেছে এর জন্য। ঠিক আছে, তাহলে এরকম। আর এছাড়া যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ ধরবো এটাকে আমরা ইয়েস নো কোশ্চেনে ধরে নেব। ওকে স্যার। আচ্ছা, এবার আসো অনেক সময় স্পিকার বা লিসেনার থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব? দ্য স্পিকার কি লিখবো আমরা? দ্য স্পিকার লিখবো, তারপর রিপোর্টিং ভার্ব লিখবো, এরপরে দ্য লিসেনার। যেহেতু এখানে লিসেনার নাই আমরা এখন তার নাম কি দিব? দ্য লিসেনার অথবা দ্য পারসন স্পোকেন টু। এরপরে আমরা ওই যে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভে থাকে অ্যাসার্টিভের কনজাংশন বসবে, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভের কনজাংশন বসবে, এরপরে বাকি অংশ বসে যাবে, রিপোর্টেড স্পিচ বসে যাবে। দ্য স্টোরি ইজ ভেরি নাইস। দ্য স্টোরি ইজ ভেরি নাইস কে কাকে বলেছে? কে কাকে বলেছে? আছে কি এখানে? মিস্টার আবরার, রোল 406 দেখতে পাচ্ছ? অন্ধকার কেন রুম? দ্য স্টোরি ইজ ভেরি নাইস কে কাকে বলেছে উল্লেখ করা আছে এখানে? নেই। তাহলে কি হবে অ্যানসারটা? দ্য স্পিকার সেড টু দ্য লিসেনার। দ্য স্পিকার সেড টু দ্য লিসেনার অথবা দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু দ্যাট দ্য স্টোরি ওয়াজ ভেরি নাইস। আমরা এটাকে অ্যাসার্টিভ ধরে নিয়েছি কারণ এখানে ফুল স্টপ আছে আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে, এজন্য দ্যাট বসেছে, তারপরে দ্য স্টোরি সাবজেক্ট। এখানে স্পোকেন টুটা কি অ্যাড হইছে না? যে কোনো একটা লিখলেই হবে। হ্যাঁ, দ্য স্পিকার অ্যাড হয়েছে, এখানে কেউ নাই, কে কাকে বলেছে, এজন্য আমরা দ্য স্পিকার মানে বক্তা বলেছিল, কাকে বলেছিল? দ্য লিসেনার, শ্রোতাকে। দ্য লিসেনারও লিখতে পারো অথবা দ্য পারসন স্পোকেন টু লিখতে পারো। এরপরে অনেক সময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে আমরা বাক্যের মুড অনুযায়ী হি, শি, দে, ইট বা আই বা উই লিখতে পারবো ইনডাইরেক্ট স্পিচের শুরুতে। হি সেড উই আর বিজি নাও, এন্ড হি সেড কাকে বলেছিল? আছে কি এখানে? নেই। তাহলে হি সেড দ্যাট দে ওয়ার বিজি দেন, আমরা বাক্যের মুড অনুযায়ী যে অর্থটা দিবে সেই অর্থ অনুযায়ী আমরা পরিবর্তন করব প্রোনাউন। উইটা এখানে আমরা দে ব্যবহার করা হয়েছে এখানে। এরপরে অনেক সময় ডিরেক্ট স্পিচের শুরুতে বা পেজ নারেশনে লুক, হাই, হেলো, এটা অনেক ফেস করবা তোমরা। লুক, হাই, হেলো থাকে। এই লুক, হাই, হেলো আর বসবে না। সেই লুক, হাই, হেলো এর পরিবর্তে কি বসবে? ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ। ড্রয়িং দ্য অ্যাটেনশন। লুক, হাই, হেলো দ্বারা মূলত কারো মনোযোগ আকর্ষণ করা হয়। কি করা হয়? কারো মনোযোগ আকর্ষণ করা হয়। হ্যালো, হোয়ার আর ইউ গোইং? এই তুমি কোথায় যাচ্ছ? আমরা বলি না লুক দেয়ার ইজ এ বার্ড সিটিং অন দ্য রুফ, হাউ নাইস ইট ইজ। তুমি তোমার কাজিনকে বলছো, ছোট বোনকে বলছো, ভাইকে বলছো লুক 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 হাউ নাইস দ্য বার্ড ইজ, দেখো দেখো। লুক মানে কি? তুমি তার মনোযোগ আকর্ষণ করছো। এরকম হাই, হেলো, লুক দ্বারা আমরা কারো মনোযোগ আকর্ষণ করি, এই জন্য সেই লুক, হাই, হেলো আর বসবে না। তার পরিবর্তে ওই সেন্টেন্সের শুরুতে কি বসবে? ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ বসবে। এরপরে আমরা যার মন আকর্ষণ করছি সেই নাউনটা বসবে। এরপরে বাকি অংশ আমরা লিখে ফেলবো ওই সেন্টেন্স অনুযায়ী। যেমন দেখো, এটা আমি একটা প্যাসেজ নারেশন থেকে সেন্টেন্সটা নিয়েছি। আই সেড টু দ্য রিকশা পুলার, হ্যালো উড ইউ গো টু শাহবাগ? হ্যালো, আপনি কি শাহবাগ যাবেন? এখানে হেলো বলতে আমি কার মনোযোগ আকর্ষণ করেছি? রিকশা পুলারের। দেখো রিকশা পুলার আর দিকে তাকিয়ে বসিয়ে আছে বা অন্যদিকে তাকিয়ে বসিয়ে আছে, তুমি হেলো বলে তার মনোযোগটা তুমি তোমার দিকে আকর্ষণ করেছো। তাহলে অ্যানসারটা কি হবে? ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য রিকশা পুলার। দেখো হেলো এর পরিবর্তে কি বসেছে? ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ। তারপরে আমি কার মনোযোগ আকর্ষণ করেছি? রিকশা পুলার। এরপর রিকশা পুলার এখানে বসেছে। তাহলে এরকম I asked him if he would go to শাহবাগ, যেহেতু এখানে would you go to শাহবাগ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং ইয়েস নো কোশ্চেন, আমরা সেভাবে পরিবর্তন করেছি। ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য রিকশা পুলার, I asked him if he would go to শাহবাগ। তোমরা এই বেসিক রুলগুলো একটু বাসায় স্টাডি করবে। If you need to take screenshot you can take now. এই রুলসগুলো পড়ার পরে তোমার কাছে প্রেজেন্টেশন আসলে অনেক সহজ মনে হবে, একদম সহজ হয়ে যাবে। এবার আসো আমরা some more important rules now we'll read. প্যাসেজ নারেশনের ক্ষেত্রে কোন স্পিকার পরপর একাধিক উক্তি করলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডেড বা ফার্দার অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড লিখবো। এরপরে অলসো সেড অথবা এগেইন সেড আমরা লিখবো। যেমন একজন বক্তা সে একাধারে 3টা বাক্য সে বলল, দ্বিতীয় বাক্যের আগে তুমি কি লিখবা? অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড লিখবা। তৃতীয় বাক্যের আগে তুমি অলসো সেড অথবা এগেইন সেড লিখবা। ঠিক একইভাবে যদি 3টা ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে, কয়টা? 3টা, সেক্ষেত্রে দ্বিতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে তুমি অলসো আস্কড অথবা এগেইন আস্কড লিখবা। আর তৃতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে
তুমি এগেইন আস্কড বা ফার্দার আস্কড লিখবা। দেখো দ্বিতীয় এবং তার পরবর্তী বাক্যের পূর্বে বসবে। সবাই কি রুলসটা বুঝতে পেরেছো? এটা কিন্তু প্যাসেজ ন্যারেশনের রুল। যদি এরকম প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কোন স্পিকার পর পর একাধিক উক্তি করে, বিশেষ করে 3টা উক্তি হয়ে যায় তখন আমরা দ্বিতীয় বাক্যের আগে কি লিখবো? অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড লিখবো। আর তৃতীয় বাক্যের আগে অলসো সেড বা এগেইন সেড বা টোল্ড লিখবো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেকেন্ড সেন্টেন্সের পূর্বে অলসো আস্কড বা অলসো আস্কড লিখবো বা এগেইন আস্কড লিখবো, আর অলসো আস্কড লিখবো। আর তৃতীয় বাক্যের আগে আমরা এগেইন আস্কড বা ফার্দার আস্কড লিখবো। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। The lady said to the boy, I will pay for the loss. I know how it happened. I am responsible for this. দেখো the lady কয়টা বাক্য বলছে? একটা না, 3টা। I will pay for the loss একটা বাক্য, I know how it happened আরেকটা বাক্য, I am responsible for this আরেকটা বাক্য। তাহলে তুমি যখন অ্যানসার লিখবে কি লিখবে? The lady told the boy that he would pay for the loss. She added that she knew how it had happened. She further added that she was responsible for it. তাহলে তোমার জন্য কত গুরুত্বপূর্ণ রুলসটা শেখা। প্রেজেন্ট ন্যারেশনের ক্ষেত্রে যদি এরকম 3টা বাক্য আসে, অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ, আমরা এই ওয়ার্ড এই ভাগগুলো দিয়ে আমরা সেগুলো যুক্ত করে দেব। এবার আসো এটাকে আরো সংক্ষেপে লেখা যায়। যদি 2টা বাক্য হয় সেক্ষেত্রে আমরা কি করব? একই প্রকারের বাক্য পরপর 2বার আসলে, মানে 2বার আসলে এবারে এন্ড দ্বারা সংযুক্ত করা ভালো। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব দ্বিতীয়বার উল্লেখ করার প্রয়োজন নেই। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স একজন 2টা অ্যাসার্টিভ সেন্টেন্স বললো, একজন 2টা ইন্টারোগেটিভ সেন্টেন্স বললো, সেই 2টা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বা সেই 2টা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা এন্ড দ্বারা সংযুক্ত করে দিতে পারবো। একই প্রকারের বাক্য পরপর 2বার আসলে এন্ড দ্বারা সংযুক্ত করা ভালো। এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব দ্বিতীয়বার উল্লেখ করার প্রয়োজন নেই। মানে 2টা অ্যাসার্টিভ হলে রিপোর্টিং ভার্ব সেকেন্ড টাইম আর লাগবে না। He said, I am going now. I will come tomorrow. দেখো 2টা বাক্য। He said সে বলল, I am going now আমি এখন যাচ্ছি। I will come tomorrow আমি আগামীকাল আসবো। কয়টা বাক্য এখানে? 2টা। কয়জন কে বলেছে? হি। এবং 2টা কিসের মধ্যে আছে? 2টা বাক্য কিসের মধ্যে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, ইন্টারোগেটিভে না। একটা অ্যাসার্টিভ একটা ইন্টারোগেটিভে না, 2টাই অ্যাসার্টিভে আছে। যখন এরকম 2টাই অ্যাসার্টিভে থাকবে, 2টাই ইন্টারোগেটিভে থাকবে, 2টাই ইম্পারেটিভে থাকবে, তখন আমরা এন্ড দ্বারা সংযুক্ত করে দিব। আর সেকেন্ড টাইম রিপিটিং ভার্বের প্রয়োজন হবে না। যেমন দেখো, হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং দেন এন্ড হি উড গো দ্য ফলোইং ডে। দেখো এখানে এন্ড দ্বারা সংযুক্ত করে দেওয়া হয়েছে। হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং দেন এন্ড হি উড গো দ্য ফলোইং ডে। এখানে এন্ড হি সেড দ্যাট লেখার দরকার নাই, কারণ 2টাই এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন এরকম 2টা অ্যাসার্টিভ সেন্টেন্স বা 2টা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, আমরা এন্ড দিয়ে সংযুক্ত করে দেব। সেকেন্ড টাইম রিপোর্টিং ভার্বের প্রয়োজন হবে না। কিন্তু ভিন্ন প্রকারের বাক্য হলে দ্বিতীয়বার রিপোর্টিং ভার্ব উল্লেখ করতে হবে। যেমন হি সেড টু মি, আই ডিড নট সি ইউ ইয়েস্টারডে, হোয়ার ডিড ইউ গো। দেখো এখানে 2টা বাক্য, কিন্তু প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ, পরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ। সো যখন এরকম ভিন্নতা হবে, মানে একটা অ্যাসার্টিভ একটা ইন্টারোগেটিভ হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড টাইম রিপোর্টিং ভার্ব উল্লেখ করতে হবে। যেমন হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নট সিন মি দ্য প্রিভিয়াস ডে এন্ড আস্কড মি হোয়ার আই হ্যাড গন। দেখো এখানে সেকেন্ড টাইম আস্কড মি, সেকেন্ড রিপোর্টিং ভার্ব বসেছে আবার, কারণ হচ্ছে একটা অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। আমাদের লাইন যে কোনো সময় কেটে যাবে। আশা করি এই পেজটা বিশেষ করে তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন করতে খুবই সাহায্য করবে, কারণ এগুলো আমরা খুবই ফেস করি যখন প্যাসেজ ন্যারেশন করব, এগুলো খুবই ফেস করব আমরা এগুলো। আর বাকি আর কিছু রুলস আছে, ভেবেছিলাম আজকে শেষ করব, পারিনি, কালকে শেষ করব। কালকে হয়তো আমরা ফার্স্ট পেপার নাও পড়তে পারি,